আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত প্রভুত্ববাদী, ভারত বাংলাদেশের প্রথম ও প্রধানতম শত্রু। বাংলাদেশকে শোষণ করে ভারত ধনী হয়েছে, এই ন্যারেটিভ দিয়ে ক্ষমতায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু এখন এমন অবস্থা, ভারত যদি মুঠো শক্ত করে, যদি বলে জল পর্যন্ত গলতে দেব না আমার এই মুঠো থেকে, তাহলে হয়ে গেল বাংলাদেশের। জল গলতে দেব না বলতে আমি ওই গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণ বা সম্ভাব্য তিস্তা জলবন্টন চুক্তির কথা বলছি না। আমি বলছি প্রতিদিনের জীবনযাত্রায় যেসব জিনিসগুলো না হলে বাঁচা যায় না, সেই জিনিসগুলো নিয়ে। এই দেখুন না, কদিন আগে বাংলাদেশে রেল চলাচল স্তব্ধ হয়ে গেল ডিজেলের অভাবে। পেট্রোল পাম্পে তেল নেই। আপনারা জানেন হয়তো যে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন ভারতের শিলিগুড়ির NRL টার্মিনাল থেকে ডিজেল এনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা BPCর পার্বতীপুর ডিপোতে পৌঁছে দেয় এবং মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অন্যান্য জেলার চাহিদাও মেটায় ভারতের এই ডিজেল। এই ডিজেল শেখ হাসিনার আমলে এগুলোকে দামের ব্যাপারে কিছু তাদেরকে সুবিধা দেওয়া হতো, সাবসিডাইজড রেট ছিল। এখনও কিন্তু দামে সেই ব্যাপারটাই আছে। এমনকি ওই যে বাংলাদেশের যে ত্রিপুরার দিক থেকে যেসব বিদ্যুৎ যায়, সেগুলোও কিন্তু ইলেকট্রিসিটি যেগুলো যায়, সেগুলোও কিন্তু সাবসিডাইজড রেটে আগেও যেত শেখ হাসিনার আমলে, এখনও যায়। তো এর ফলে এই যে বাংলাদেশের পার্বতীপুরে পৌঁছে দিচ্ছে আমাদের ভারত তার পেট্রোলিয়াম, ভারতের নিজের টাকায় গড়া যে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে। এর ফলে আগে চট্টগ্রাম মংলা বন্দর থেকে রেলওয়ে ও ট্যাঙ্কারে ডিজেল পাঠাতে কয়েকদিন সময় লাগতো, এখন পাইপলাইনের মাধ্যমে সেই সময় কমে 1 ঘন্টা, এবং পরিবহন খরচও ব্যারেল প্রতি বাংলাদেশের লাভ হয়েছে $8 থেকে $5 কমে গিয়ে $3 দাঁড়িয়েছে। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে প্রতিদিন কত ডিজেল বাংলাদেশে যায় জানেন তার পরিমাণ? প্রায় 32 লক্ষ লিটার। সেই ডিজেল পাঠানো বন্ধ করেনি ভারত, তবু রেলের চাকা বন্ধ। কেননা ভয়াবহ লোকোমোটিভ সংকট, ইঞ্জিন নেই, ইঞ্জিনের অকার্যকারিতা, রক্ষণাবেক্ষণে অবহেলা, নতুন ইঞ্জিন কিনতে না পারা মানে টাকার অভাবে, এগুলোর কারণে মালবাহী ট্রেন ও জ্বালানি পরিবহন ব্যাপকভাবে কমে গেছে। এর সঙ্গে ভারত থেকে ডিজেল আসা যদি বন্ধ হয়ে যেত, তাহলে পরিস্থিতি কি হতো ভাবুন দেখি একবার। প্রভুত্ববাদী আরো বেশি করে প্রভুত্ববাদী হওয়ার সুযোগ ছিল ভারতের কাছে, হয়নি। তাতে অবশ্য অপরাধ কম হয় না। প্রভুত্ববাদী মানে বাঘ, যদি বলা যায় বাঘ বলে যখন স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে ভারতকে যে প্রভুত্ববাদী, তো সেটা তো থেকে যাবেই, তাই না? বাঘ যদি নিরামিষও খায় তাহলে সেটা হয়ে যাবে প্রভুত্ববাদী, তার জন্য কমে আসে না। কদিন আগে শুনছিলাম বাংলাদেশে বলছে বাংলাদেশে পেঁয়াজের দাম 200 টাকা কিলোয় নাকি পৌঁছে গেছে। তারপর ভারত পেঁয়াজের সাপ্লাই পাঠাতে সেই দাম নেমে গিয়ে স্থিত হলো। ভারত যদি না পাঠাতো পেঁয়াজ, তার জন্য ভারতের প্রশংসায় একটিও শব্দ নেই, বরং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলতে শুনলাম বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ভারতে পেঁয়াজের দাম নাকি নেমে গিয়ে 2 টাকা কিলো দামে বিক্রি হয়েছে। চাষিরা ধর্মঘট করছে, চাষিরা তারা করছে, প্রতিবাদ করছে। আচ্ছা, ভারতে পেঁয়াজের বড় উৎপাদক হলো মহারাষ্ট্রের নাসিক। আমাকে বছরের একটা বড় সময়, দীর্ঘ সময় মহারাষ্ট্রের মুম্বাইতে থাকতে হয়। এই মুহূর্তে আমি মুম্বাইতে আছি। খুচরো বাজারে পেঁয়াজের দাম এই নাসিকের কাছাকাছি মুম্বাইতেও
কখনো 2 টাকা কিলো দরে আমি নামতে দেখিনি। নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক মশাইরা দেখেছেন খুচরো বাজারে ভারতে পেঁয়াজের দাম 2 টাকা, কারণ বাংলাদেশ নেয়নি। তাই ডিজেল বা পেঁয়াজের কথা বললাম বটে, কিন্তু কোন জিনিসটা ভারত থেকে যায় না বাংলাদেশে? ভাত খাবে বাংলাদেশের মানুষ, সেই চালের বড় যোগান যায় ভারত থেকে, আর সেটা যাচ্ছে এখনো পর্যন্ত। এই কদিন আগে আরও 50,000 টন চাল পাঠাবার জন্যে অনুরোধ পাঠিয়েছেন ইউনূস সরকার। দেখুন, মাছ ভক্ত বাঙালির মাছ রান্নার আসল জিনিস হচ্ছে সর্ষের তেল, সেটাও পাঠায় কে? ভারত। এমনকি বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যান, যেসব জিনিস দেখবেন তার মধ্যে পৃথিবীর অন্য দেশের কিংবা বাংলাদেশের জিনিস যত না, তার থেকে বেশি হচ্ছে ভারতের তৈরি জিনিস। এমনকি সামান্য যে মধু বা হানি বিক্রি হয় বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে, তার সাপ্লাই পর্যন্ত বেশিরভাগ যায় ইন্ডিয়া থেকে। বাংলাদেশে নিজস্ব হামদর্দ কোম্পানি আছে বটে, কিন্তু মানুষের পছন্দ হচ্ছে ডাবরের মধু। কেন? ভালো গুণমান এবং দামেও কম। ঘুম থেকে ওঠার পর টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার থেকে রাতে বিছানায় যাওয়ার আগে পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করেন বাংলাদেশের মানুষ, তার কতগুলোর উৎস ভারত থেকে যায় একবার ভেবে দেখবেন, তাহলে বুঝবেন ভারত আপনাদের জীবনে কতটা জড়িয়ে আছে। সেটাও অবশ্য আর এক দিক দিয়ে ভারতের প্রভুত্ববাদের উদাহরণ, কারণ বাংলাদেশের শিল্প বাণিজ্য সেগুলো ভারত বাড়তে দেয়নি, এটা বলা যেতে পারে। যদিও একটি শিল্প, যে গার্মেন্ট শিল্প, যার জন্যে বাংলাদেশ শিল্পের দুনিয়াতে অন্তত নামটা লিখিয়েছে, ভালোভাবেই নাম লিখিয়েছিল গার্মেন্ট শিল্পে, সেই গার্মেন্ট শিল্পের বেশিরভাগ যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো কিন্তু ভারতীয়। তা হলেও প্রভুত্ববাদী ভারত, সুতরাং ভারতকে সব ব্যাপারেই বলতে হবে প্রভুত্ববাদী। কিন্তু যে জিনিসটার কথা আজ বলবো একটু বিশেষ করে, সেটা হলো আগুন। রান্নাঘরে চুলো জ্বালানো, অরণ্য জীবন থেকে সরে এসেছি আমরা। কাঠ জ্বালিয়ে রান্না করা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে বিস্তৃত অতীত। ওই গ্রামে গঞ্জে গরিব পরিবারগুলোর মধ্যে আছে সেগুলো। গ্যাস ওভেন ও গ্যাস সিলিন্ডার ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। তা সে চালে ডালে খিচুড়ি হোক আর মাটন কষা বিরিয়ানি হোক, তো সেই রান্নার গ্যাস এখন লাটাই ছাড়া ঘুড়ির মতো শুধুই ওপরে উঠছে বাংলাদেশে। বাংলাদেশেরই বণিক পত্রিকা আজ একটি বণিক বার্তা, সেই পত্রিকা আজ একটি সংবাদ দিয়েছে, যার হেডলাইন হলো দেশের বাজারে তীব্র এলপিজি সংকট। আর এই সংকটের কারণ হিসেবে কি লেখা হয়েছে? যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, মানে আমেরিকার ট্রেজারি বিভাগ গত 20 নভেম্বর 48 জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জ্বালানি পরিবহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বোঝা গেল, স্যাংশন দিয়েছে 48টি প্রতিষ্ঠান, ব্যক্তি, জ্বালানি পরিবহনকারী জাহাজ, তার উপরে। সে তালিকায় কারা রয়েছে? সিঙ্গাপুর, ইরানের ও ভারতের 14 ব্যবসায়ী, 24টি প্রতিষ্ঠান এবং 10টি এলপিজি ও অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী জাহাজ। মানে তারা ইরানের থেকে তেল নিতে পারবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বড় অংশই ইরান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক, এবং তারা দক্ষিণ এশিয়ায় এলপিজি ও জ্বালানি তেল সরবরাহের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যবসায়িক নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে, আর তার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর বাজারে। এলপিজি অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটা বণিক বার্তার রিপোর্ট, যে বাংলাদেশ সরাসরি ইরান থেকে এলপিজি আমদানি না করলেও ইরানে উৎপাদিত গ্যাস বিভিন্ন বিদেশি ট্রেডারের মাধ্যমে নথিপত্র ও রুট পরিবর্তনের মধ্যে দিয়ে আসতো, মানে ইরান থেকে অন্য দেশে যেত, সেখান থেকে বাংলাদেশে আসতো। সেই আশাটা এখন বন্ধ। ফলে এলপিজি গ্যাস সিলিন্ডারের এই তীব্র সংকট, আর এই সংকট কিন্তু 2-1 দিনেই থামবে না, বাড়তেই থাকবে। কারণ ইরানে খামেনি বিরোধী
গণবিক্ষোভ প্রবল থেকে প্রবলতর হচ্ছে এবং আমেরিকা নাক গলাবার একটা সুযোগ পেয়ে ইরানের ওপর স্যাংশন দিতে শুরু করেছে এবং আগামী দিনে এইসব স্যাংশন বা নিষেধাজ্ঞা বাড়তেই থাকবে। সুতরাং ইরানের এলপিজি গ্যাস অল্প দিনের মধ্যে আর আমদানি করা যাবে না। ফলে 12 কেজির যে সিলিন্ডারের দাম, সরকার নির্ধারিত দাম 1253 টাকা, সেটা বাজারে কিনতে গেলে উপভোক্তাকে দিতে হচ্ছে 2000 টাকা, কোথাও বা তার চেয়েও বেশি, এবং এই দাম আরও বাড়বে। এবার এই সংবাদের দ্বিতীয় প্রসঙ্গটিতে আসি। বণিক বার্তা এই একই সংবাদ প্রতিবেদনে লিখেছে, দেশের বাজারে সরবরাহকৃত এলপিজির প্রায় 50,000 টন আমদানি হয় ভারতের ওড়িশার ধামরা বন্দর দিয়ে। আরও প্রায় 20,000 টন আসে যৌথ বিনিয়োগে বাংলাদেশে পরিচালিত একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে। বাকি 50,000 টন বিভিন্ন মধ্যবর্তী উৎস হয়ে ইরান সহ অন্যান্য দেশ থেকে আসত। এখন ওই জাহাজগুলোর ওপরে যেহেতু স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে, ফলে অন্য দেশগুলো থেকেও, ইরান ছাড়া ওই আরব আমিরাত থেকেও যেসব আসতো গ্যাস সিলিন্ডার, যে এলপিজি গ্যাস, সেগুলোও আসতে পারছে না, কারণ স্যাংশন দেওয়া হয়েছে সেই সব জাহাজের ওপরেও। অর্থাৎ বাংলাদেশের মোট চাহিদা 1,20,000 টন এলপিজির প্রায় 45% সাপ্লাই আসে একা ভারতের ধামরা থেকে। অনুসন্ধান করে জানলাম, ইরানি এলপিজির অন্য দেশ মারফত বাংলাদেশে গ্যাস আসাটাও বন্ধ হলেও ভারত থেকে এলপিজি আসা এখনো বন্ধ হয়নি, সেটা যথারীতি চালু আছে। ভারত সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যে কিছু পোর্ট রেস্ট্রিকশন অর্থাৎ বন্দরের বাধা নিষেধ আরোপ করেছে, তা মূলত নির্দিষ্ট কিছু আমদানি রপ্তানির আইটেম এবং স্থল বন্দর রুটকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। সেখানে এলপিজি স্পষ্টভাবে এক্সেম্পটেড বা মুক্ত তালিকায় রয়েছে, অর্থাৎ এলপিজি বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই ভারতের পক্ষ থেকে। এবং আরও অনুসন্ধান করে যা জানলাম, বাংলাদেশে এলপিজি সংকট যে ভয়ঙ্কর হয়ে ওঠেনি এখনও, তার অন্যতম কারণ ভারত থেকে পাঠানো এলপিজি। এটা বন্ধ হতে পারে তখনই যখন বাংলাদেশ সরকারের ডলার ভাড়ার একেবারে শুকিয়ে যাবে। গ্যাসের দাম মেটাবার মতো ডলার থাকবে না বাংলাদেশের কাছে, তখন হবে। সেই পরিস্থিতি আসাটা যে অসম্ভব কিংবা সেই পরিস্থিতি যে অনেক দূরে আসবে তা কিন্তু একদমই নয়। সেই পরিস্থিতি খুব শীঘ্রই আসতে পারে। তখন রান্নার গ্যাস পাবে না মানুষ, ইলেকট্রিসিটিও বন্ধ হবে। আদানি তো মাঝে মাঝেই তো বলছেন যে টাকা বাকি রাখলে, আমার পেমেন্ট বাকি রাখলে কোনো মাল আমি পাঠাবো না। তখন কিভাবে বাংলাদেশ একবারে পরিমরি করে কিভাবে সেই পেমেন্ট মেটাচ্ছে সেটার দিকে একটু খেয়াল রাখবেন। ভারতকে গালি দেওয়া হবে আরও ভয়ঙ্কর যদি ওই রান্নার গ্যাস যদি মানুষ না পায়, ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায়, ভারতকে গালি দেওয়া হবে আরও ভয়ঙ্কর প্রভুত্ববাদী হিসেবে। গালি দিয়ে বাংলাদেশের মানুষ যদি সেই দুঃখের দিনে একটু আনন্দ খুঁজে পায়, ভারতীয়দের দুঃখিত হওয়ার কারণ আছে বলে আমি কিন্তু মনে করি না। অন্তত আমি তো দুঃখ পাবো না, কারণ দুঃখের দিনে ভারতকে গালি দিয়ে যদি একটু আনন্দ পায় মানুষ, পাক না। আপাতত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সিনিয়র সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কবে তার জামিন মিলবে, কবে তার মুক্তি মিলবে, এরকম নানান ধরনের প্রশ্ন প্রিয় দর্শক আপনারা নানান মাধ্যমে অন্তত আমার কাছে জানতে চাইছেন। আমার অন্যান্য ভিডিও কন্টেন্টে আপনারা প্রশ্নগুলো করছেন। এমনকি যারা আমার নাম্বার জানেন, আমার পরিচিত জন, বন্ধুজন, শুভাকাঙ্ক্ষী, তারাও একদিন পরপরই নানান ধরনের ফোনে আমার কাছে জানতে চাইছেন যে আনিস আলমগীরের বিষয়টি আসলে কি অবস্থায় তিনি আছেন। যারা এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, আমাদের শুভানুধ্যায়ী আমার যেমন মুক্তি দাবি করেছিলেন, আমাকে নিয়েও নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে আপনারা যারা ছিলেন, তারাই আবার
আনিস আলমগীর সম্পর্কে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই আনিস ভাইয়ের সম্পর্কে দু একটি আপডেট আপনাদের দিতে চাই। তিনি আসলে কেমন আছেন, কোথায় আছেন। তাকে আটক করা হয় 14 ডিসেম্বর, আমরা এটি সবাই জানি। তার বিরুদ্ধে মামলার নথিতে উল্লেখ করা হলো যে তিনি নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সরকারের বিরুদ্ধে বা এই টাইপের কিছু। যদি তাই হয় তাহলে তো তাকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া যেত তার বিরুদ্ধে, কিন্তু তাকে ঠিক ওই আমার মতোই দেওয়া হলো সন্ত্রাস বিরোধী আইনে মামলা, এবং তাকে 5 দিন রিমান্ডেও নেওয়া হলো। রিমান্ডে নিয়ে পুলিশ তার কাছ থেকে কি উদ্ধার করেছে তথ্যটি আপনাদের জানাই। কিছুই উদ্ধার করতে পারেনি, কিছুই না, পারার কথাও নয়। তিনি তো কোনো উস্কানিমূলক কিছুই বলেননি কোনো মাধ্যমে, টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। শুধুমাত্র হয়রানি করার জন্য, সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য তাকে আটক করা হয়েছে। আবারও সেই বিষয়টি নতুন করে আমাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত হলো। এবং আরও যে সব আপডেট আপনাদের জানাতে চাই, সাংবাদিক আনিস আলমগীর মানবকণ্ঠের সম্পাদক ছিলেন। সাংবাদিক আনিস আলমগীর ফিল্ডে কাজ করেছেন সে তো দীর্ঘদিন। তিনি ইলেকট্রনিক চ্যানেল এশিয়ান টিভির হেড অব নিউজ ছিলেন। যেহেতু সম্পাদক ছিলেন, সেই হিসেবে আদালতের কাছে তার জন্য ডিভিশন প্রার্থনা করা হয়েছিল। আপনারা জানেন যে যারা ডিভিশন পান তারা একটু কম্পারেটিভলি সাধারণ বন্দীদের চেয়ে একটু ভালো থাকার ব্যবস্থাটি পান। নিম্ন আদালত সবকিছু বিবেচনা করে তার ডিভিশন মঞ্জুর করলো, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে এখনো পর্যন্ত তাকে সেই বিশেষ সুবিধাটি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? নিঃসন্দেহে, নিশ্চিতভাবে আমরা এটুকু বলতে পারি, জেল কর্তৃপক্ষ তাকে ডিভিশনের সুবিধা দিচ্ছে না। সরকারের উপর পর্যায়ের নির্দেশ যেহেতু আসেনি, আমরা তো জানি আদালতের অসংখ্য নির্দেশ সরকারের পক্ষ থেকে নানানভাবে ভায়োলেট করা হয়, উপেক্ষা করা হয়, বুড়ো আঙুল দেখানো হয়। তো সেই দেশ, তো সেই জায়গা থেকে কোথাকার কোন সাংবাদিক আনিস আলমগীর তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ আদালত দিল কিনা, দিলেও তা পালন করতে হবে কিনা, ড্যাম কেয়ার সরকারের জন্য, এটুকু নিশ্চয়ই চোখ বন্ধ করে আমরা উচ্চারণ করতেই পারি। সাংবাদিক আনিস আলমগীর এই মুহূর্তে শারীরিকভাবে সাংঘাতিকভাবে অসুস্থ। আমি যেটি ব্যক্তিগতভাবে জানি, তিনি প্রচণ্ড ঠান্ডায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ডিভিশনের কথাটি এই জন্যই আরো বিশেষভাবে উল্লেখ করলাম, তা হচ্ছে এদেশের রাষ্ট্র সরকার যা চাইবে তাই হবে, এটা তো সর্বজন স্বীকৃত। অথবা সরকার পরিচালনার ভর কেন্দ্রে এই মুহূর্তে আছে যারা, ডক্টর ইউনূস সরকারের ভর কেন্দ্রে রয়েছে বিএনপি, এনসিপি, জামাত, তারা যা চাইবে তাই হবে, তাদের পরামর্শ অনুযায়ী সরকার চলছে। একটা উদাহরণ দিই কেমন চলছে তাদের আবদার, অনুরোধ, উপদেশ, পরামর্শ অনুযায়ী। সাংবাদিক আনিস আলমগীর আটক হলেন 14 ডিসেম্বর। আমি বলছি 27 ডিসেম্বরের কথা। 27 ডিসেম্বর যখন তারেক রহমান শরীফ উসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক, তার কবর জিয়ারত করতে যাবেন, শাহবাগ পার হয়ে তার কবরস্থানের দিকে যাচ্ছেন, সেই মুহূর্তে ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল তিনি মন্তব্য করতে থাকেন রাস্তায় দাঁড়িয়ে, তারেক রহমান একজন চাঁদাবাজ, একজন সন্ত্রাসী। এই কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা, বিক্ষুব্ধভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে ফেলে তারা শাহবাগ থানায় সোপর্দ করলো। শাহবাগ থানা পুলিশ বীর বিক্রমে তার বিরুদ্ধে 54 ধারায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে কোর্টে চালান করলো এবং তাকে কারাগারে পাঠানো হলো। বিএনপি এক্ষেত্রে মহানুভবতার পরিচয় দিল। কি পরিচয় দিল? 28 ডিসেম্বর শহীদুল ইসলাম এই শিক্ষকের জামিন মিলল। কেন জামিন মিলল? বিএনপি একটা বিবৃতি দিল। সেই বিবৃতিতে কি বলা হলো যে বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে।
বিএনপি এটাও বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়। বিএনপি আরো বলছে ওই স্টেটমেন্টে, সুতরাং বিএনপি মনে করে নিজের মত প্রকাশের কারণে একেএম শহীদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি, তাই অবিলম্বে একেএম শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি। কি চমৎকার! বিএনপি কি বিপ্লবী শব্দ, একাধিক বিপ্লবী শব্দ উচ্চারণ করলো এই বিবৃতিতে। কিন্তু আনিস আলমগীরদের মতো মানুষের ক্ষেত্রে কিংবা আমার মতন ক্ষুদ্র সাংবাদিকদের ক্ষেত্রে এই ধরনের কোনো বিবৃতি এই রাজনৈতিক দলগুলো অথবা আমাদের মুক্তির দাবি এই রাজনৈতিক দলগুলো কখনো করে না। আমরা বিএনপির কথাই বা বলে কিভাবে, মানে বিএনপি তো ইচ্ছা করলে পারতো আমাকে যখন আটক করা হয় অথবা আনিস আলমগীরকে যখন আটক করা হলো তারপর পরে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেও পারতো, কিন্তু করেনি। কেন করেনি? তাদের কাছে মনে হয়েছে যে আমরা সব ফ্যাসিবাদের পক্ষের লোক, এই সরকারের বিরুদ্ধে কথা বলছি, কিছু কথা হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, তাই এদের জন্য কথা বলা যাবে না। যদি আবার কেউ গোস্বা করে, কেউ রাগ করে বিএনপির উপরে। আচ্ছা, বলছিলাম বিএনপি দূরের কথা, আমাদের কোনো সাংবাদিক সংগঠন, আমার কথা বাদ দিলাম, সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে কোনো বিবৃতি দিয়েছে, তার মুক্তি দাবি করেছে? করেনি। শুধুমাত্র সম্পাদক পরিষদ তারা একটি বিবৃতি দিয়েছিল, দেওয়া পর্যন্তই শেষ। তারপরে আমার মতো কিছু মানুষ হয়তো টক শোতে, সেমিনারে, সিম্পোজিয়ামে কথা বলছি, আমাদের কন্টেন্টে যেমন আমি কথা বলছি, এরকম। তো সবাই মুখে কুলুপ এঁটে আছে সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে কিংবা আমার মতো মানুষদের ক্ষেত্রে মুখে কুলুপ এঁটে থাকে। কোনো আমাদের নিজস্ব কোনো সংগঠন, সাংবাদিকদের সংগঠন বিবৃতি দেয়নি। কিন্তু দেখুন কি অদ্ভুত বিষয়, আমার ক্ষেত্রে অথবা সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে বিবৃতি দিল কারা? আমাদের মুক্তির দাবি জানাচ্ছে কারা? হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পেন, রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন কিংবা পেশাজীবী সংগঠন, তারা মুক্তি দাবি জানাচ্ছে। এখানেই আমাদের মাথা লজ্জায় হেট হয়ে আসে যে আমাদের সাংবাদিকদের জন্য আমরা কথা বলি না, মুখে কুলুপ এঁটে বসে থাকি, সেখানে সারা বিশ্ব এগুলো নিয়ে কথা বলতে চায়। আগামী 21শে জানুয়ারি আনিস আলমগীরের জামিনের বিষয়ে নিম্ন আদালতে শুনানির কথা রয়েছে। নিম্ন আদালতে যদি তার জামিন আবেদন মঞ্জুর না করে সেক্ষেত্রে হাইকোর্টে যাওয়া হবে। হাইকোর্টেও নিশ্চয়ই প্রসেসিংয়ের জন্য বেশ কিছু সময় লাগে। অর্থাৎ আমরা বলতে পারি যদি স্বাভাবিক গতিতে এই বিষয়গুলো চলে আনিস আলমগীরের ক্ষেত্রে, তাহলে আরও মিনিমাম যদি হাইকোর্ট থেকে জামিন দেওয়াও হয়, হয়তো 1 থেকে আরও 2 মাস, না হলে আরও বেশ কিছুদিন থাকতে হবে তাকে কারাগারে। কিন্তু সরকার ইচ্ছে করলে তো সবই পারে। সরকার যদি চায় যে কোনো সময় সরকারের নির্দেশে, যেহেতু নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকার চাইলে সরকারের নির্দেশ মিললে আনিস আলমগীর যে কোনো সময় মুক্তি পেয়ে যেতে পারেন। ওই যে 21 তারিখ শুনানির তারিখ রয়েছে, তারও আগে তিনি জামিন পেয়ে যেতে পারেন, নইলে জামিন মিলবে না। নইলে আরো এমন কিছু হতে পারে, ডক্টর ইউনূস সরকার আমার মতন কিংবা সাংবাদিক আনিস আলমগীরের মতন আরো অনেককে গ্রেপ্তার করতে পারেন। সবই ডক্টর ইউনূস সাহেবের বদান্যতা, সবই সরকারের খেয়াল খুশি। আমরা সেই খেয়াল খুশির উপর ভর করেই চলছি, চলতে হচ্ছে, চলতে হবে। সাংবাদিক আনিস আলমগীরের কপালেও নিশ্চয়ই সেই ধরনের কিছু রয়েছে।